আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুড়ঙ্গে আটকা শত শত স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধা, শর্ত দিয়ে সমঝোতার প্রস্তাব মিশরের। ইরানের নতুন বিশাল এক ক্ষেপণাস্ত্র ভান্ডার দেখে হতবাক বিশ্ব, ইসরায়েলকে মাত্র একদিনেই ধ্বংস করতে পারে ইরান। বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সামরিক ঘাঁটি ও আসামের সামরিক স্টেশন, ডেকান ক্রনিকলের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে চীনের নৌবাহিনীতে তৃতীয় সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান। ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত 54। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই আফগানিস্তান পাকিস্তানের পাল্টা গোলাগুলি। হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যাচ্ছে এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সুড়ঙ্গে আটকা শত শত স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধা, শর্ত দিয়ে সমঝোতার প্রস্তাব মিশরের। ইসরায়েলের দখলকৃত রাফাহ এলাকায় অবস্থান করা স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নিতে নতুন শর্ত দিয়েছে মিশরের মধ্যস্থতাকারীরা। শর্ত অনুযায়ী হামাস অস্ত্র সমর্পণ করলে 2 শতাধিক স্বাধীনতাকামী হামাস যোদ্ধাকে নিরাপদে অন্য এলাকায় যাওয়ার সুযোগ দেওয়া হবে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মিশরীয় মধ্যস্থতাকারীরা প্রস্তাব দিয়েছেন রাফাহ এলাকায় থাকা হামাস যোদ্ধাদের মিশরের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজা উপত্যকার সুড়ঙ্গের বিবরণ দিতে হবে, যাতে সেগুলো ধ্বংস করা যায়। এর বিনিময়ে তারা নিরাপদে সরে যেতে পারবেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, রাফাহতে আটকে থাকা যোদ্ধাদের নিয়ে এই সমঝোতা বাস্তবায়িত হলে তা সমগ্র গাজায় হামাসের সামরিক শক্তি নিরস্ত্রীকরণের বৃহত্তর প্রক্রিয়ার জন্য একটি নমুনা বা মডেল হিসেবে কাজ করবে। গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাফাহ এলাকাটি অন্তত 2 দফা হামলার মুখোমুখি হয়। ইসরায়েল এই হামলার জন্য স্বাধীনতাকামী হামাসকে দায়ী করলেও হামাস তা অস্বীকার করে। মিশরের মধ্যস্থতায় প্রস্তাব উঠেছে যে রাফাহতে থাকা সুড়ঙ্গগুলোতে অবস্থানরত হামাস যোদ্ধারা নিরাপদ পথের বিনিময়ে মিশরীয় বাহিনীর কাছে অস্ত্র জমা দেবেন এবং ওই অঞ্চলে থাকা টানেলগুলোর সঠিক অবস্থান জানাবেন, যাতে সেগুলো ধ্বংস করা যায়। এমনটি নিশ্চিত করেছেন একজন মিশরীয় কর্মকর্তা। তবে 2টি সূত্র জানিয়েছে, ইসরায়েল কিংবা হামাস কোনো পক্ষই এখনো প্রকাশ্যে এই প্রস্তাবের সম্মতি জানায়নি বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে আরেকটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে এই বিষয়ে আলোচনা চলছে। 2টি সূত্র জানায়, রাফাহ এলাকায় অবস্থানরত যোদ্ধারা মার্চ মাস থেকে কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, ফলে তারা হয়তো যুদ্ধবিরতির বিষয়টি অবগত নাও থাকতে পারে। সূত্র রয়টার্স। ইরানের নতুন বিশাল এক ক্ষেপণাস্ত্র ভান্ডার দেখে হতবাক পুরো বিশ্ব। ইসরায়েলকে মাত্র একদিনেই ধ্বংস করতে পারে ইরান। 12 দিনের যুদ্ধে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্নের মুখোমুখি করেছিল। 12 দিনের ওই যুদ্ধে শক্তি প্রদর্শন করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আবারও পশ্চিমা বিশেষজ্ঞদের প্রশংসা জাগিয়ে তোলে এবং ইসরায়েলের মারাত্মক দুঃস্বপ্নের দিকে দৃষ্টি আকর্ষণ করে। সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে ফার্স্ট নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে, যা দিয়ে ইরান একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এমনটাই মনে করেন মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। তিনি জোর দিয়ে বলেন, ইরান একেবারেই যুদ্ধ শুরু করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক ক্ষমতা রয়েছে। ম্যাকগ্রেগরই একমাত্র ব্যক্তি নন যিনি ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতার প্রশংসা করেছেন। 12 দিনের ওই যুদ্ধের সময় যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছিল এবং অধিকৃত অঞ্চলের গভীরে সেগুলো আঘাত হানছিল, তখন অন্যান্য বিশেষজ্ঞরাও ইরানের প্রশংসা করেন। এই ব্যক্তিদের মধ্যে একজন কৌশলগত তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ। তিনি
বলেছেন ইরান ইসরায়েলের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছে। এই সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন 12 দিনের সেই যুদ্ধের আগে ইসরায়েল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিল, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের সেই আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। ইব্রাহিম কালাশ ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কথাও উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম। এদিকে অবসরপ্রাপ্ত মিশরীয় জেনারেল সামির ফারাজ আরব মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন 12 দিনের ওই যুদ্ধের সময় ইরানি তার ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে বেশি কার্যকর আঘাত দিয়েছে। ওই সাক্ষাৎকারে জেনারেল ফারাজ বলেছেন কেবল ইরানি প্রথমবারের মতো ইহুদি বসতি স্থাপনাকারীদের প্রকৃত ভয়ের স্বাদ দিতে সক্ষম হয়। তিনি আরো বলেন ইরানের সামরিক শক্তি ইহুদিদের প্রথমবারের মতো আশ্রয় কেন্দ্রে টানা কয়েক দিন কাটাতে বাধ্য করেছিল। এমনকি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তাদেরও আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করে। বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সামরিক ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন। ডেকান ক্রনিকলের রিপোর্ট। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় চোখ রেখে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি বসিয়েছে ভারতের সেনাবাহিনী। মিনিমাম টাইম ফ্রেমের মধ্যে তা বসানো হয়েছে। প্রতিবেশী এই দেশের সীমান্ত বরাবর নিরাপত্তা শক্তিশালী করতে আসামের ধুবড়িতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তুলছে ভারত। বাংলাদেশ সীমান্তের খুব কাছে উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি। এক্সে ইস্টার্ন কমান্ডার পোস্টে লিখেছে #চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা ব্রহ্মাস্ত্র কর্পস এর সেনাদের পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, আর্মি কমান্ডার ইস্টার্ন। তিনি এই সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান তিনি। এতে আরো বলা হয় আর্মি কমান্ড ইস্টার্ন এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এমএলএ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে। এ সময় এই অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। আসামের সীমান্ত এলাকায় গজরাজ কর্পসও পরিদর্শন করেন লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি। তিনি ধুবড়ির বামুনিগাঁওয়ে লাঞ্ছিত বরফুকান মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চীনের আধুনিক সামরিক শক্তি বৃদ্ধি ও নৌক্ষমতা সম্প্রসারণের অংশ হিসেবে তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়েছে। দীর্ঘমেয়াদী সমুদ্র পরীক্ষার পর এই রণতরীকে নৌবাহিনীর কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। রণতরীটির নামকরণ করা হয়েছে তাইওয়ানের বিপরীত উপকূলে অবস্থিত চীনা প্রদেশ ফুজিয়ান এর নামে। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দেয়া তথ্য মতে রণতরীটি বহরে যুক্ত করার আনুষ্ঠানিকতায় বুধবার দক্ষিণ হাইনান প্রদেশের সানিয়া শহরে অনুষ্ঠিত কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। অনুষ্ঠানে নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহী রণতরী নির্মাণের সঙ্গে জড়িত নির্মাণ ইউনিটের 2000-এরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফুজিয়ান চীনের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নকশা করা এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী। এর আগে চীন রাশিয়ান নকশা ভিত্তিক লিয়াওনিং এবং শানডং নামে 2টি রণতরী কাজে লাগাচ্ছিল। নতুন রণতরীটি প্রযুক্তিগতভাবে আরো উন্নত। এর সমতল ফ্লাইট ডেক এবং ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম রয়েছে, যা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফোর্থ শ্রেণীর রণতরীগুলো ছাড়া পৃথিবীর আর কোনো নৌবাহিনী নেই। এই প্রযুক্তির কারণে ফুজিয়ান উল্লেখযোগ্যভাবে বেশি সংখ্যক এবং ভারী অস্ত্র সজ্জিত যুদ্ধবিমান বহন করতে পারবে। পরীক্ষামূলক সময়ে রণতরীটি থেকে চীনা নৌবাহিনীর নতুন J-35 স্টেলথ ফাইটার KJ-600 প্রাথমিক সতর্কীকরণ বিমান এবং J-15 ফাইটার জেটের
একটি নতুন সংস্করণ সফলভাবে উড্ডয়ন করা হয়েছে। নিজস্ব সতর্কীকরণ এবং নজরদারি বিমানের মাধ্যমে ফুজিয়ান দূর সমুদ্রেও নিজের বহর পরিচালনা করতে সক্ষম হবে, যা পূর্বের 2 রণতরী করতে পারত না। যদিও রণতরীটি সম্পূর্ণ যুদ্ধ সক্ষম হতে কিছু সময় লাগবে, তবুও এটি প্রেসিডেন্ট শি জিনপিং এর সামরিক আধুনিকায়ন কর্মসূচির সবচেয়ে দৃশ্যমান অগ্রগতি। শি জিনপিং এর আগে বলেছিলেন 2035 সালের মধ্যে একটি আধুনিক সামরিক বাহিনী এবং 2050 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সমমানের বিশ্বমানের বাহিনী গঠন করা তার অন্যতম লক্ষ্য। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল কমপ্লেক্সের মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 54 জন মুসল্লি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জাকার্তা পুলিশের বরাত দিয়ে জানা যায়, উত্তর জাকার্তার কেলাপা গার্ডিং এলাকায় নামাজের সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের শরীরে পোড়া দাগ ও কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। দ্রুত তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকার্তা শহরের পুলিশ প্রধান আসেফ এদি সুহেরি স্থানীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। আমরা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছি এবং বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স ও দমকল কর্মী অবস্থান করছে। যদিও মসজিদ ভবনের বড় কোনো গঠনগত ক্ষতি দেখা যায়নি, তবে নামাজে অংশ নেওয়া বহু মানুষ আতঙ্কে ছুটোছুটি করেন। এই ঘটনায় জাকার্তাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি গ্যাস লিক বা বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা হতে পারে, তবে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত মাসে প্রাণঘাতী সংঘর্ষের পর যুদ্ধবিরতি নিশ্চিতের লক্ষ্যে তুরস্কে উভয় দেশের প্রতিনিধি দল নতুন করে বৈঠকে বসেছে। এরই মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও 2 দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 5 জন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ইস্তানবুলে অনুষ্ঠিত আলোচনার লক্ষ্য ছিল 19 অক্টোবর কাতারে অনুমোদিত একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা, যা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশের মধ্যে 1 সপ্তাহ ধরে চলা সংঘর্ষের অবসান ঘটায়। ওই সংঘর্ষে 2 দেশের সৈন্য ও বেসামরিক নাগরিক সহ কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তাদের বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইসলামাবাদ কাবুলকে পাকিস্তান তালেবান এর মতো উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। তাদের বিরুদ্ধে পাকিস্তানে হামলা চালানোর অভিযোগ রয়েছে, তবে আফগানিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ইস্তানবুলে পাকিস্তানি পক্ষের সাথে 3য় দফার আলোচনা শুরু হলেও আজ বিকেলে পাকিস্তানি বাহিনী আবারও স্পিন বোলদাকে গুলি চালিয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ইসলামিক আমিরাতের বাহিনী আলোচক দলের প্রতি শ্রদ্ধাশীল এবং বেসামরিক হতাহত রোধ করার জন্য তারা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। লাইসেন্সপ্রাপ্ত ও অবৈধ মানি এক্সচেঞ্জের মাধ্যমে ইরান থেকে আসা অর্থ পাচার করার অভিযোগে হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহর আর্থিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর কুদস ফোর্স চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত লেবাননের হিজবুল্লাহকে $1 বিলিয়ন বেশি অর্থ পাঠিয়েছে, যার বেশিরভাগই মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে এসেছে। হিজবুল্লাহ এই অর্থ ব্যবহার করে তাদের আধা সামরিক বাহিনীকে সহায়তা করে, সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণ করে এবং লেবানন সরকারের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লি এক বিবৃতিতে বলেন,
বলেন, লেবাননের স্বাধীন, সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেটি তখনই সম্ভব যখন হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে এবং ইরানের অর্থায়ন ও প্রভাব থেকে বিচ্ছিন্ন করা হবে। তবে এই নিষেধাজ্ঞা দেওয়ার আগেই ইসরায়েল লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে আনুষ্ঠানিকভাবে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তার দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে কাজাখস্তান। তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ত তোকায়েভ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী সেতুবন্ধন তৈরিতে এটি একটি বড় পদক্ষেপ। আজ আমার আব্রাহাম চুক্তির মাধ্যমে আরো কয়েকটি দেশ শান্তি ও সমৃদ্ধির পথে রয়েছে। আমরা শিগগিরই এই পদক্ষেপকে আনুষ্ঠানিক রূপ দিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব। কাজাখস্তান ছাড়াও আরো অনেক দেশ এই শক্তির দলে যোগ দেওয়ার চেষ্টা করছে। ট্রাম্প আরো বলেন, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য দেশগুলোকে একত্রিত করার ক্ষেত্রে আরো অনেক কিছু করার আছে। প্রকৃত অগ্রগতি, প্রকৃত ফলাফল। শান্তি স্থাপনাকারীরা ধন্য। এদিকে কাজাখস্তানের সরকার এক বিবৃতিতে বলেছে, আব্রাহাম চুক্তিতে আমাদের প্রত্যাশিত যোগদান কাজাখস্তানের পররাষ্ট্র নীতির একটি স্বাভাবিক এবং যৌক্তিক ধারাবাহিকতাকে প্রতিনিধিত্ব করে, যা সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর ভিত্তি করেই তৈরি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুড়ঙ্গে আটকা শত শত স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধা, শর্ত দিয়ে সমঝোতার প্রস্তাব মিশরের। ইরানের নতুন বিশাল এক ক্ষেপণাস্ত্র ভান্ডার দেখে হতবাক বিশ্ব, ইসরায়েলকে মাত্র একদিনেই ধ্বংস করতে পারে ইরান। বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সামরিক ঘাঁটি ও আসামের সামরিক স্টেশন, ডেকান ক্রনিকলের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে চীনের নৌবাহিনীতে তৃতীয় সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান। ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত 54। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই আফগানিস্তান পাকিস্তানের পাল্টা গোলাগুলি। হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যাচ্ছে এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।